ডাব্লিউবিসিএস পরীক্ষার যে নতুন সিলেবাস সেখানে প্রিলিমসের ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসছে এবং কিভাবে সেটাকে কোপ আপ করতে হবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমাদের ছিল। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব মেন্স এক্সামে ডাব্লিউবিসিএস এর এই নতুন সিলেবাসটা কতটা ডিফিকাল্ট, কিভাবে কি কি পরিবর্তন এসছে এবং কোথায় কোথায় একটু সুযোগ আছে যে আমরা খানিকটা নাম্বার বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে পারি। এই মেন্সের সিলেবাসের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যারা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে, বাংলার কালচার, হেরিটেজ, এথিক্স সম্পর্কে তাদের যেন সম্পূর্ণ একটা নলেজ থাকে। ডাব্লিউবিসিএস এর মেন্সের ক্ষেত্রে এই পার্টটাই সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং, যেখানে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অব ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। এখানে আর্ট, পেইন্টিং, স্কাল্পচার, যাত্রা, থিয়েটার, সিনেমা, ফোক মিউজিক, স্পিরিচুয়াল সংস, ডান্স ফর্ম অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই বিষয়গুলোর সঙ্গে সংযুক্ত প্রত্যেকজন ব্যক্তিত্বের নাম আমাদেরকে মনে রাখতে হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোথায় কোন ফোক সং বা কোথায় কোন কালচারাল সেগমেন্টগুলো ইনভলভড সেটা লিস্ট করে আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। এবং সেই সঙ্গে লিটারেচার, সেখানে বেঙ্গলি লিটারেচারের স্টাইল, হিস্ট্রি এবং সময়ের সঙ্গে সঙ্গে এই লিটারেচার কিভাবে পরিবর্তন করেছে সেটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এবং সেই সঙ্গে বিষ্ণুপুর সহ আর্কিটেকচারাল হেরিটেজ সম্পর্কেও আমাদেরকে জেনে রাখতে হবে। এই মেন্সের সিলেবাসে আলাদা আলাদা বিষয়গুলোকে কিভাবে বাইফার্কেটেড করা সেটা যদি একটা আউটলাইন হিসাবে আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দুটো পেপার আছে, পেপার এ এবং পেপার বি। দুটো পেপারই 300 নম্বরের পরীক্ষা হবে, লিখিত হবে এবং সেখানে তোমাদেরকে প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্টের মতো বিষয় নিয়ে লিখতে হবে। পেপার এ থাকবে বেঙ্গলি এবং পেপার বি থাকবে ইংলিশে। এই 300 নম্বরের পরীক্ষাগুলোতে তোমাদেরকে শুধুমাত্র 30% অ্যাকোয়ার করতে হবে। স্বাভাবিকভাবেই এই সেগমেন্টগুলো মানে পেপার এ এবং পেপার বি আমাদের সিলেবাসটাকে একটু লেন্দি করছে এবং বাইরে থেকে ভয় দেখাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি দুটো পেপার শুধুমাত্র কোয়ালিফাইং এবং এক্ষেত্রে 30% নাম্বারই প্রয়োজন। তাই আমরা যে পড়াশোনাটা করব তার একটা বড় অংশ বা একটা বড় এফার্ট এই সাবজেক্টগুলোর ওপর আমরা দেব না। আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে টাইম ম্যানেজমেন্টের ওপর সবকিছু নির্ভর করছে। আমরা যদি সাবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে প্রায়োরিটিতে গুছিয়ে নিতে পারি যে কোনটার ওপর সবচেয়ে বেশি ফোকাস দেব বা কোনটা বেশি স্কোরিং বা কোনটা আমাকে কোয়ালিফাই করতে বেশি হেল্প করবে, সেই মতো করে যদি পড়াশুনো করা যায় তাহলে কিন্তু সময় যেভাবে বাঁচবে একই রকম ভাবে তোমার পড়াশুনোর যে এনার্জি লেভেল, তোমার যে উদ্যোগ বা তোমার মেমোরি ক্যাপাসিটি প্রপারলি ইউটিলাইজ হবে এবং সেই কারণে পরীক্ষার হলে তোমাকে হ্যাং করতে হবে না। একটা মোবাইল ফোনে তুমি যদি একাধিক গেম ডাউনলোড করো, ফোনটা যেভাবে হ্যাং করে একই রকম ভাবে আননেসেসারি অনেক বেশি ভয় পেয়ে একাধিক জিনিস পড়ে তুমি যদি মাথায় রাখার চেষ্টা করো তাহলে কিন্তু পরীক্ষার হলে যে তুমি প্রপারলি সেগুলোকে এক্সিকিউট করার সুযোগ পাবে না। এই দুটো কোয়ালিফাইং পেপারের পর নেক্সট যে দুটো বিষয় আসছে তার প্রথমে রয়েছে পেপার 1, যেখানে ইংলিশ এসে লিখতে হবে। এবার এসে লেখার কিছু টেকনিক আছে। প্রচুর পরিমাণ লিখে দিলেই কিন্তু নাম্বার আসবে না, আর অকারণে সাবজেক্ট ম্যাটারটাকে তুমি যদি টেনে লেন্দি করো তাহলেও কিন্তু নাম্বার আসবে না। যে কোনো এসে যেটা কম্পিটিটিভ এক্সামে বসে তুমি লিখছো তার মূল রিকোয়ারমেন্ট হচ্ছে ডেটা অ্যান্ড ইনফরমেশন, এবং প্রত্যেকটা এসের টপিক তোমাকে যদি 2-4টে এসের অপশনস দেয় সেক্ষেত্রে তুমি দেখবে সবকটা টপিকই প্রায় তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে লিঙ্ক করার সুযোগ দিচ্ছে। এবার তুমি কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ডেটা বা ইনফরমেশন কিভাবে সেই এসেতে দেওয়ার চেষ্টা করছো বা এসেতে ইনক্লুড করার চেষ্টা করছো সেটা দেখেই কিন্তু নাম্বারটা আসবে। এবং এই এসেগুলোতে ইনফরমেশন কিন্তু বুলেটস বা পয়েন্টস আকারে দিতে হয়, প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ মেনটেন করতে হয় এবং প্রত্যেকটা প্যারাগ্রাফ যদি কোনো একটা সুনির্দিষ্ট ডেটা বা ইনফরমেশন দিয়ে শুরু করা যায় তাহলে চোখ বন্ধ করে অনেক বেশি নাম্বার পাওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে। এবার এই এসের সাবজেক্ট ম্যাটার কি কি হতে পারে? নর্মালি সাহিত্যের ওপর কোনো একটা টপিক তুমি পেতে পারো বা বর্তমান সোশিয়াল ইস্যুর ওপর একটা টপিক পেতে পারো এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর কিন্তু টপিক একটা থাকবেই। এই টপিকগুলোর মধ্যে যদি অপশনস বেশি থাকে এবং তোমার পক্ষে সম্ভব হয়, সবসময় তোমাকে অ্যাভয়েড করতে হবে লিটারেচারের ওপর ডিপেন্ডেন্ট টপিকগুলোকে, কারণ সেখানে তুমি খুব বেশি ইনফরমেশন দিতে পারবে না। রেদার তুমি যদি সোশিয়াল ইস্যু বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো একটা
বিষয়বস্তু অথবা ইন্টারন্যাশনাল রিলেশনের উপর কোনো একটা বিষয়বস্তুর উপর লেখার চেষ্টা করো, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হচ্ছে, প্রিলিমসেও পড়ছো, মেন্সেও পড়ছো, সেই পড়া জিনিসগুলো থেকে কিছু ইনফরমেশন বেশি দেওয়ার একটা সুযোগ পাবে এবং নাম্বারটাও বেশি আসবে। এসে এক্স্যাক্টলি কিভাবে লেখা যায়, কোনো ফরম্যাট আছে কিনা, বা কি পদ্ধতি অবলম্বন করলে এই এসে রাইটিং এ বেশি নাম্বার পাওয়া যায়, তার জন্য একটা সেপারেট ভিডিও আমি করব। কিন্তু একটা সাজেশন দেব, যে কোনো বই থেকে ব্লাইন্ডলি কোনো এসে মুখস্থ করার চেষ্টা করো না। রাদার বিভিন্ন টপিক থেকে যে ইনফরমেশনগুলো এসেতে ইউজ হতে পারে সেই ইনফরমেশনের লিস্টগুলোকে খাতায় তুলে রাখো এবং সেগুলো মুখস্থ করে রাখো, এবং পরীক্ষার হলে তুমি যখন এসে লিখতে বসছো তখন সেই ইনফরমেশনগুলোকে মাথায় নিয়ে তুমি এসেটা লেখা শুরু করো। তাহলে তোমার লেখা মাঝপথে থেমেও যাবে না এবং একের পর এক ইনফরমেশন তোমার সেই এসেটাকে কিন্তু সমৃদ্ধ করবে। সেকেন্ড যে বিষয়টা, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা নিয়ে প্রথমেই আমরা আলোচনা করেছি, সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়, এবং এটার ওপর দাঁড়িয়ে কিন্তু ডাব্লিউবিসিএস এ কেউ খানিকটা এগিয়ে যাবে আবার কেউ খানিকটা পিছিয়ে যাবে। কারণ বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন জেনারেল স্টাডিজ 1, এখানে হিস্ট্রি এবং জিওগ্রাফি মিলিতভাবে আসছে এবং 250 নাম্বার থাকছে। তারপরে আমরা যখন দেখছি সেকেন্ড জেনারেল স্টাডিজ 2, এখানে কিন্তু ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান ইকোনমি, এই তিনটে জিনিস মিলিয়ে আসছে এবং টোটাল মার্কস আবার 250। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই কথাটার মাধ্যমেই কিন্তু পিএসসি এটা কনফার্ম করলো যে এই পরীক্ষাগুলো প্রিলিমসের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং মেন্সের ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর সবচেয়ে বেশি জোর খাটানোর চেষ্টা করবে। জেনারেল স্টাডিজ 3, যেখানে আমরা ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া সম্পর্কে কোয়েশ্চেন পাবো। এখানে কিন্তু নর্মালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বাইরেও সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ ইন্ডিয়ার ওপর সবচেয়ে বেশি ফোকাস করা হবে এবং প্রিলিমসের ক্ষেত্রেও কিন্তু এর একটা প্রভাব আমরা দেখতে পাবো। জেনারেল স্টাডিজ 4, যেখানে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, মানে ম্যাথসের পরিবর্তে আরেকটা নতুন পেপার আমাদেরকে পড়তে হচ্ছে, কিন্তু মাথায় রাখবে এই পেপারটা ভীষণ ইন্টারেস্টিং এবং এই পেপারটা পড়ে চাকরি পেতে তোমাকে যতটা হেল্প করবে, সেই চাকরিটা বজায় রাখতেও সমানভাবে হেল্প করবে। রোল অফ দ্য সিভিল সার্ভিস ইন ডেমোক্রেসি, দ্য রোল অফ ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, বা একাধিক কনস্টিটিউশনাল বডিজ বা পার্সোনালিটিজের সম্পর্কে যখন তোমাকে লিখতে হবে, তখন এই ডাব্লিউবিসিএস বা প্রশাসনিক চাকরির প্রতি তোমার কিন্তু একটা আলাদা উৎসাহ তৈরি হতে শুরু করবে। এছাড়াও ইমোশনাল ইন্টেলিজেন্স ইন গভর্নমেন্ট সার্ভিসেস অর দ্য পাবলিক সার্ভিস, এই জিনিসগুলো সত্যি খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি একজন অ্যাসপিরেন্ট সে যখন ডাব্লিউবিসিএস ক্র্যাক করে অ্যাজ আ ডাব্লিউবিসিএস অফিসার চাকরি করছে, তাকে সোশিয়ালি, ইমোশনালি, মেন্টালি বিভিন্ন দিক থেকে অনেক সমস্যা হয়তো ঘিরে ধরতে পারে, কিন্তু কিভাবে সে সেই সমস্যাগুলো দূর করতে পারে এবং ভারতের সংবিধান বা ভারতের ডেমোক্রেসির ওপর তার যাতে আরো বেশি আগ্রহ বাড়ে, তার একটা প্রচেষ্টা হচ্ছে এই পেপার। মানে পুরোপুরি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা তোমাকে পড়তে হচ্ছে। এইবার একটা বড় প্রশ্ন, অপশনাল পেপার। দেখো, তোমাকে কনস্টিটিউশন পড়তে হচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হচ্ছে, ইন্টারন্যাশনাল রিলেশন পড়তে হচ্ছে। সুতরাং পলিটিক্যাল সায়েন্স উড বি দ্য বেস্ট অপশন তাদের জন্যে যারা কম সময়ে কম পড়ে গোটা সিলেবাসটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে। তার কারণ একটা সাবজেক্টের 4টে বিষয়বস্তুর 3টে তুমি অলরেডি পড়ছো, এর সঙ্গে পলিটিক্যাল কনসেপ্ট, আইডিওলজি, থট, থিওরি, এগুলো তোমাকে পড়তে হচ্ছে। সুতরাং যদি পল সায়েন্স কারোর অপশন থাকে বা পল সায়েন্সে কেউ যদি গ্র্যাজুয়েট হয়, এই সিলেবাসটা, বিশেষ করে এই লাস্ট পেপারটা ডাব্লিউবিসিএস এর মেন্সের ক্ষেত্রে কিন্তু তাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। ওভারঅল সিলেবাসটা দেখে এটাই মনে হচ্ছে যে সামান্য কিছু রাইটিং, বেঙ্গলি, ইংলিশ, যেটা সবাই পারে, সেখানে এক্সেপশনাল কিছু লেখার প্রয়োজন নেই। এসেটা একটা বড় ফ্যাক্টর, যেটা স্টাইল আমাদেরকে শিখতে হবে, এবং ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা প্রত্যেকের জানা কর্তব্যের মধ্যে পড়ে, প্রত্যেকের জানা উচিত, সেটা একটু কঠিনভাবে মুখস্থ রাখতে হবে। আর বাকি সবকিছুই খুব ইন্টারেস্টিং থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁষা থাকবে। আমি চেষ্টা করব যাতে এই প্রত্যেকটা সেগমেন্টকে নিয়ে আলাদা আলাদা কিছু ভিডিও করা যায়, যাতে তোমাদের এই বিষয়বস্তুগুলোর সঙ্গে একটা সুস্পষ্ট পরিচয় ঘটে এবং বাইরে থেকে দেখে যে ভয়টা পাচ্ছ, সেই ভয়টা খানিকটা কেটে যায়। আসলে সাংঘাতিক কিছুই নেই, সিলেবাসটা প্রচুর লেন্দি হয়েছে এবং যে যে জিনিসগুলো নিয়ে লেন্দি হয়েছে সেই জিনিসগুলো সবই কোয়ালিফাইং
এবং কিছু পেপার এমন আছে যে পেপারটা পড়তে খুব ভালো লাগবে, আবার কিছু পেপার এমন আছে যে পেপারটা সত্যি প্রত্যেকটা মানুষের জানা দরকার। এই বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার আর্ট, কালচার, হেরিটেজ জানবো না, সেটা তো খুব ক্রেডিটের কোনো বিষয় নয়। তাই পজিটিভলি নেওয়ার চেষ্টা করো, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। WBCS এর আগেও ছিল, এখনো হয়েছে, পরেও থাকবে। সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে, পরেও হয়তো চেঞ্জ হবে। কিন্তু তোমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তার কারণ এই জীবনটা তোমার, যদি জীবনে কিছু করতে হয় তোমাকে করতে হবে, উদ্যোগ তোমাকে নিতে হবে, পরিশ্রম তোমাকে করতে হবে, পরীক্ষায় পাস তোমাকে করতে হবে। পিএসসি কেন দেরি করছে, কেন করাপশন আসছে, এর উত্তর হয়তো নেই। জিনিসটা অত্যন্ত দুঃখজনক এবং খারাপ। কিন্তু পিএসসি পারফর্ম করছে না বলে ধুত আমি আর এই পরীক্ষা দেব না, অন্য কিছু অপশন দেখবো, কোনো অপশন নেই। সুতরাং ওই পিএসসি কে গাল দিয়ে তোমার জীবনে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা কিন্তু তৈরি হবে না। পিএসসি কখনো ঘুরেও দেখবে না যে তোমার মতো একটা ছেলে বা একটা মেয়ে কতটা পরিশ্রম করে বেকারত্বের জ্বালা সহ্য করে তিলে তিলে কিভাবে নিজেকে প্রস্তুত করছে, এবং তার ক্ষেত্রে পরীক্ষাটা 2 মাস আগে হলে কতটা সুবিধা হয়। যেটা মেনে নিতেই হবে সেটাকে মেনে নাও এবং ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে থাকো, যাতে এই পরীক্ষা কোনোদিন কোনোভাবেই তোমার থেকে হাতছাড়া না হতে পারে।